বাংলাদেশ ভারতের সম্পর্ক কি বিচ্ছিন্নের পথে? এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, ডক্টর ইউনূস হবেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ভারতের সম্পর্ক কি বিচ্ছিন্নের পথে? হঠাৎ করেই গতকাল পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও তার সফর স্থগিত করেছেন। ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যাওয়ার কথা ছিল। অন্যদিকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান ডায়ালগে অংশ নিতে ভারত যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। প্রশ্ন উঠেছে, যেসব অনুষ্ঠানের কারণ দেখিয়ে দুই মন্ত্রীর সফর বাতিল করা হলো সেগুলি বহু বছর ধরে ওই দিনেই হয়। ওশিয়ান সংলাপের দিনও স্থির হয়েছে মাসখানেক আগে। তাহলে সম্মতি দিয়েও শেষ মুহূর্তে কেন বিমানে উঠলেন না মন্ত্রীরা? তাহলে কি ভারত বাংলাদেশের সোনালী অধ্যায় শেষের পথে? কূটনৈতিক সূত্রের বক্তব্য, এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বুধবার রাতে মোমেন হাসিনার বাসভবনে দেখা করতে গিয়েই এই নির্দেশ নিয়ে ফিরেছেন। সম্প্রতি সংসদে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলটি যে ঢাকার রাজনৈতিক এবং সামাজিক পরিসরে গভীর অসন্তোষ তৈরি করেছে, তা এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেল। মোদী সরকারকে এতটা কড়া বার্তা দিতে সাম্প্রতিককালে দেখা যায়নি বলে মনে করছেন কূটনীতিকেরা। দেখা গেছে চূড়ান্ত নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন আসামের ১৯ লাখ মানুষ। কৌশলগতভাবে ভারতের ও ভারতীয় জনতার পার্টির জন্য গুরুত্বপূর্ণ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যটিতে ক্ষমতাসীন দলের নেতারা প্রায় এনআরসি থেকে বাদ পড়া ব্যক্তিদের বের করে দেওয়ার কথা বলছেন। জনসমক্ষে তাদের বক্তৃতায় সাধারণত স্পষ্ট করে কোনো দেশের নাগরিকদের বের করে দেয়া হবে বলা না হলেও ধারণা করা হয় বের করে দেয়া লোকজনে গন্তব্য হবে বাংলাদেশ। গত অক্টোবর মাসে হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এনআরসির বিষয়টি উঠে আসে। ওই বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, নয়াদিল্লির প্রতিশ্রুতিতে ঢাকা আশ্বস্ত হয়েছে। দিল্লি প্রতিশ্রুতি দিয়েছে যে এনআরসি তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে এ নিয়ে কি ঘটছে তার ওপর তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ ভারতের সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে নেতারা বর্ণনা করলেও ভারতীয় পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে তীব্র বিতর্কের পর ঢাকার পক্ষ থেকে অস্বস্তি আরও বাড়বে, এটা নিশ্চিত করেই বলা যায়। রাজ্যসভায় ওই বিল পাশ করার আগেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। ভারতের লোকসভায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অমিত শাহ এর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে না, বরং তারা শান্তি এবং সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। কিন্তু ঘটনার গতি থেকে স্পষ্ট যে বাংলাদেশের অসন্তোষ গভীরে। গতকাল রাতে সিএবি পাশ হওয়ার পর এই মোমেনই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ভারতের নিজের দেশে অনেক সমস্যা রয়েছে, ওরা নিজেদের মধ্যে লড়াই করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। বন্ধু দেশ হিসেবে আমরা আশা করছি ভারত এমন কিছু করবে না যাতে বন্ধুত্ব নষ্ট হয়। তার কথায় বাংলাদেশের মতো খুব কম দেশই রয়েছে যেখানে এত সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। উনি আমাদের দেশে কয়েক মাস থাকলেই দেখতে পাবেন এখানকার সম্প্রীতি নজির হতে পারে। সূত্র বলছে, বিল পাশের সময় যেভাবে বারবার পাকিস্তানের সঙ্গে একই বন্ধনীতে বাংলাদেশকে রেখে সংখ্যালঘু নিপীড়নের দিকটি তুলে ধরা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সফরে তাকে অভ্যর্থনা জানাতে একজন মন্ত্রীও পাঠাননি মোদী, তা সরকারের জন্য বিড়ম্বনার। গত অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে কূটনৈতিক কর্তারা ভারতে এসেছিলেন, তাদের মতে অসম ও পশ্চিমবঙ্গ থেকে মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশের জনমানসে। ঘরোয়া রাজনীতিতে তা হাসিনার পক্ষে অনুকূল নয়। আওয়ামী ইসলামপন্থী অংশ ভারত বিরোধী প্রচার শুরু করলে ভারত বাংলাদেশ কৌশলগত ও বাণিজ্যিক আদান প্রদান বাধার মুখে পড়তে পারে বলে তাদের আশঙ্কা। মাঝখান থেকে চীনের প্রতি নির্ভরতা বাড়বে ঢাকার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যা বলছে তার সত্য নয়। বিশ্বের খুব কম দেশই আছে যেখানে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। আমাদের কোনো সংখ্যালঘু নেই,
আমরা সবাই সমান। তিনি যদি বাংলাদেশে কিছুদিন থাকেন, তিনি এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ দেখতে পাবেন। মোমেন বলেন, ভারতের নিজেরই অনেক সমস্যা বিদ্যমান। বন্ধু দেশ হিসেবে আমরা আশা করি ভারত এমন কিছু করবে না যাতে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়। বিল পার্লামেন্টে আসার আগে ভারতে বাংলাদেশের বিদায়ী হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আমাদের নিয়ে সমালোচনা হয়, কিন্তু আমি বলতে পারি বাংলাদেশের মানুষ সমুদ্র সাঁতরে ইতালিতে যাবে, তবু ভারতে আসবে না। যেসব দেশে বাংলাদেশের মানুষ ভালো আয় করতে পারবে সেখানে যাবে, কিন্তু ভারতের মতো কম আয়ের দেশে আসবে না। বিদায়ী হাই কমিশনার ভারতের তার বিদায় অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, এই অঞ্চলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অন্যদের তুলনায় ভালো। এবছর 8 থেকে 8.1% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। 2020 সাল নাগাদ ভারতকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করে বলেন, ভারতের এসব অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ভারতের নেতাদের কথাবার্তা ও তাড়ানোর ভয়, বিশেষ করে নির্বাচনী প্রচারের সময় তাদের আচরণ মানুষ প্রত্যক্ষ করেছে বলেই তারা উদ্বেগ প্রকাশ করছে। তাদের কি জবাব দেবেন? নাম প্রকাশ না করে আরেক কূটনীতিক বলেছেন, দক্ষিণ এশিয়ার ভারতের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ। ভারতের মতো একজন বন্ধু এনআরসি নিয়ে এভাবে কেন আচরণ করছে তা বোধগম্য নয়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে উন্নয়ন ও নিরাপত্তার বিষয়গুলোয় ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিস্তার পানি বণ্টন নিয়ে এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলেও সমুদ্রসীমা ও সীমান্ত সমস্যার সফলভাবে সমাধান হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নাগরিকত্ব সংশোধন বিল এবং এনআরসি থেকে তৈরি বিতর্কিত নানা উপাদান বা এগুলো ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত বাক্য বিনিময় অনেক ভালো কাজকে ভেস্তে দিতে পারে। বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, ডক্টর ইউনূস হবেন প্রধানমন্ত্রী। গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ মাহমুদ হাসানকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতারের পর বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন ওর রশিদ উপস্থিত সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শ্রমিক ইউনিয়নের 3 নেতার অ্যাকাউন্টে 3 কোটি টাকা করে 9 কোটি টাকা চলে যায়। এককভাবে আইনজীবীদের কাছে চলে যায় 16 কোটি টাকা। এরাই মূলত যোগসাজশ করে ইউনিয়নের অন্য নেতাদের এবং শ্রমিকদের বুঝিয়েছেন যে, তোমরা যদি এখানে স্বাক্ষর না করো তাহলে দেখা যাবে একসময় তোমরা সেই টাকাটাই পাবে না। হারুন আর রশিদ বলেন, মামলা প্রত্যাহার করতে আইনজীবী ইউসুফ আলী ও শ্রমিক ইউনিয়নের কতিপয় নেতা গুজব ছড়ান বাংলাদেশ হবে শ্রীলঙ্কা আর দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস। তিনি বলেন, তারা গুজব ছড়িয়েছেন যে কিছুদিন পর বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। এছাড়া ডক্টর ইউনূস দেশের প্রধানমন্ত্রী হবেন, তখন তারা দেশেই থাকতে পারবেন না। অতএব আমরা চুক্তি করে যে টাকাটা এনেছি সেটি নিয়ে তোমরা স্বাক্ষর করো। এই যে এটি একটি অসম চুক্তি। তারা শ্রমিকদের অর্থনৈতিক প্রলোভন এবং ভয় দেখিয়ে স্বাক্ষর করে যে চুক্তি করেছেন, আমি মনে করি এটি একটি অসম চুক্তি। এর মাধ্যমে তারা গোপনে যেভাবে টাকা নিয়েছেন, তারা এ টাকা নিতে পারেন না। এর ফলে তারা চুক্তি ভঙ্গ করেছেন। ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এছাড়া ভয়ভীতি ও প্রলোভনের পরিপ্রেক্ষিতে ইউনিয়নের নেতারা যোগসাজশে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেন। এখানে 3 জন ব্যক্তি জড়িত ছিলেন। এর মধ্যে একজন হলেন গ্রামীণ টেলিকমের এমডি। সে এমডি আগে যে এমডি ছিল সে এখন ভাইস চেয়ারম্যান। তার যোগসাজশে কিন্তু তার টাকাগুলো আতাত করে নেতা ও আইনজীবীদের মধ্যে বিতরণ করেন। হারুন আর রশিদ বলেন, এরই পরিপ্রেক্ষিতে শ্রমিক কর্মচারী ইউনিয়নের আরেকজন নেতা মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। তারপর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মামলাটি ডিবিতে আসে। তদন্তের পর 2 জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এছাড়াও কারা কারা জড়িত আছেন রিমান্ডে তা বের হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই ঘটনায় আরও কার কার দায় রয়েছে তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বকেয়া পাওনা পরিশোধ না করায় 2016 সালে প্রথম মামলা করেন গ্রামীণ টেলিকমের সাবেক 14 কর্মী। পরে পাওনা চেয়ে 93টি মামলা করেন গ্রামীণ টেলিকমের বর্তমান ও সাবেক কর্মীরা।
ঢাকার শ্রম আদালত সহ সব মিলিয়ে 190টি মামলা করা হয়। গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। চাকরিচ্যুত 157 কর্মচারীর পাওনা 437 কোটি টাকা দেয়া হয়েছে বলে জানান কর্মচারীদের আইনজীবী ইউসুফ আলী। তবে হঠাৎ করেই বকেয়া পাওনা দাবিকারীরা মামলা প্রত্যাহার করে নেন। পরে ইউনিয়নের অর্থ সম্পাদক আখতারুজ্জামান রাজধানীর মিরপুর থানায় অর্থ আত্মসাতের একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।